সেই দিন একটু থেমে সুরেশ্বর বলল, তার আগে বীরেশ্বরের কাহিনী থেকে কি করে 1936 সালে কীর্তিহাটের পরবর্তী পঞ্চম পুরুষ সুরেশ্বর রায়ের জীবনে এলাম সেটা আগে বলে নিই সুলতা। বীরেশ্বর রায়ে ফিরে যাই। হ্যাঁ, সুলতার সঙ্গে গল্প করতে করতে সুরেশ্বর ফিরে গিয়েছিল বীরেশ্বর রায়ের জীবনীতে। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। বীরেশ্বর রায় তার স্মরণীয় ঘটনার সেই খাতাটিতে 3 দিন পর লিখেছেন, আর তার প্রথম ছত্রই হলো, আজ 3 দিন ধরে ঘটনার আবর্তে পড়ে আমি কি পাল্টে যাচ্ছি? আজ 3 দিন আমি রাত্রে শোবার আগে মদ্যপান করিনি। একটা নতুন নেশায় যেন মেতে উঠেছি। সেদিন হরিপ্রসাদ জ্যাঠার বাড়িতে জ্যাঠাইমার শ্রাদ্ধে গিয়ে কলকাতার বহু বিশিষ্ট জনের সঙ্গে দেখা হলো। পুরনো পরিচয় অনেকের সঙ্গেই ছিল। তাদের সঙ্গে দেখাশোনা হয়নি আজ কয়েক বছর হলো। পুরনো পরিচয় নতুন হয়ে উঠল। নতুন পরিচয়ও হলো অনেকের সঙ্গেই। কলকাতার 2 দলেরই বড় বড় মাতব্বরেরা এসেছিলেন। হরিপ্রসাদ জ্যাঠা খুব হুঁশিয়ার লোক। ব্রাহ্মদলের কাজ ঘেঁষা হওয়া সত্ত্বেও 2 দলকেই সমান আদরে নিমন্ত্রণ করেছেন। ওদিকে পণ্ডিত সভা বসেছে। পণ্ডিত সভায় খুব ভিড়। রাজা রাধাকান্ত দেব ওখানে বসেছেন দেখলাম। তার সঙ্গে তার দলের হোমরা চোমরারাও। সংস্কৃত জানা পণ্ডিত ব্রাহ্ম ঘেঁষা কয়েকজনকেও দেখলাম। শুনলাম ওখানে তর্ক চলছে বিধবা বিবাহের শাস্ত্রীয় বিচারের। বিদ্যাসাগর মহাশয় আসেননি। এলে আসরটা নিশ্চয়ই খুব জমত। ওদিকে যেতে সাহস হল না। পণ্ডিতদের টিকি নাড়া, নস্য নেওয়া আর সংস্কৃত বচন ওসব যেন আমার সহ্য হয় না। আমি বিধবা বিবাহের দিকে। ফটকেই দেবপ্রসাদদার শালকের একটি ছেলে নিমন্ত্রিতদের গলায় বেলকুড়ির মালা পরিয়ে দিচ্ছিল। মালা পরে ভেতরে এসে দেখলাম দেবপ্রসাদদার মেজ ছেলে শিবপ্রসাদ দাঁড়িয়ে অভ্যর্থনা করছে। সে আমাকে দেখে তাড়াতাড়ি এলো প্রণাম করতে। আমি বললাম, একবার নিয়ে চলো শ্রাদ্ধের আসরে। হরিপ্রসাদ জ্যাঠা বসেছিলেন। প্রণাম করলাম। তিনি আমাকে আদর করে বসালেন কাছে। বললেন, এসেছ? আমি ভেবেছিলাম তুমি আসবে না। ওই কথার মধ্যে অনেক কথা লুকোনো আছে, আমি জানি, তাই চুপ করে রইলাম। দেবপ্রসাদ দাস শ্রাদ্ধে বসে দান উৎসর্গ করছেন। দানগুলি ভালো হয়েছে। 4টে ষোড়শ করেছেন, আর তাছাড়া একটা রূপোর ষোড়শ। জিনিসপত্রগুলো খুব ভালো। বললাম, দানগুলো চমৎকার হয়েছে। হরিপ্রসাদ জ্যাঠা বললেন, ইচ্ছে আছে স্ত্রী শিক্ষার জন্য বিদ্যাসাগর মহাশয়ের হাতে 1000 টাকা দান করব। বিদ্যাসাগর মহাশয়কে দেখছি নে। তিনি কলকাতাতে উপস্থিত নেই, থাকলে নিশ্চয়ই আসতেন। এমন সময় কলকাতার সবথেকে উজ্জ্বল আলো অবশ্য আমার কাছে কালীপ্রসন্ন সিংহ মহাশয় এসে দাঁড়ালেন। অনেক দিন তার সঙ্গে দেখা হয়নি। দেখা হয়ে খুব খুশি হলাম। তিনিও খুশি হলেন। আমার তাই মনেই হলো। আমাকে নমস্কার করে বললেন, রায়মশাইকে অনেকদিন পরে দেখলাম। ভালো আছেন জানি, খুব গান বাজনা নিয়ে মশগুল। তা বেশ বেশ বেশ। হরিপ্রসাদ জ্যাঠা শঙ্কিত হয়ে উঠলেন। কালীপ্রসন্নবাবু এরপর সোফিয়াকে নিয়ে তার সামনে রসিকতা করে বসবেন ভাবলেন, তাই বললেন, ওদিকে যে প্রসন্ন কুমার ঠাকুর মহাশয় সিংহ মহাশয়কে খুঁজছিলেন। কালীপ্রসন্নবাবু বললেন, কেন মশাই, আমার সঙ্গে আবার প্রয়োজনটা কি হলো তার? আর তাকে তো দেখলাম না পণ্ডিত সভার বিচারের আসরে। হেসে হরিপ্রসাদ কাকা বললেন, তারা অন্যত্র বসেছেন, বৈঠকখানার একটা ঘরে। ওখানে খুব জোর আলোচনা হচ্ছে। বর্ধমানের মহারাজা লাখরাজের ব্যাপার নিয়ে যে মামলা করেছিলেন বিলেতি কোম্পানির বিরুদ্ধে, তার রায় বেরিয়েছে। মহারাজা ডিগ্রি পেয়েছেন, আর সেটা নিয়েই খুব আলোচনা চলছে। কালীপ্রসন্ন হেসে বললেন, তাহলে বলুন ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশনের মিটিং বসে গেছে। তা বলতে পারেন। তবে যান একবার, বীরেশ্বরকেও নিয়ে যান, ওকেও খুঁজছিলেন।
বলছিলেন আপনার ভাইপো বীরেশ্বর রায় জমিদারি ভালো বোঝেন, তিনি আসেননি? কালীপ্রসন্ন বললেন, চলুন রায়, দেখি। লাখরাজের স্বার্থ আমাদের সবারই, কম আর বেশি। আপনাদের আদিকর্তা তো শুনেছি প্রথম লাখরাজে বিষয়পত্তন করেছিলেন। দেওয়ান গঙ্গা গোবিন্দ সিং 100 বিঘে লাখরাজ নিলেমে ডাকিয়ে বলেছিলেন, এইবার শুরু করো। আমি বললাম, হ্যাঁ। ঘরটায় মোটা কার্পেটের ওপর মজলিস চলছিল। অধিকাংশই জমিদার এবং বেশ প্রতিষ্ঠাবান লোক। তার মাঝখানে প্রসন্ন কুমার বসেছেন। তিনি ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশনের বলতে গেলে জীবন শক্তি। দ্বারকানাথের পর তার এবং রাজা বাহাদুর রাধাকান্ত দেবের শক্তিতেই ওটা চলে। এই লাখরাজ বাজেয়াপ্তি নিয়ে আন্দোলন শুরু তারাই করেছিলেন। আন্দোলনে কিছুই হয়নি। বর্ধমানে রাজা মামলা করেছিলেন, এখানে হেরে বিলেত পর্যন্ত আপিল করেছিলেন। একজন সংবাদ প্রভাকরের মন্তব্য পড়ে শোনাচ্ছিলেন। প্রথমটা পড়া হয়ে গিয়েছিল, শেষ ভাগটা পড়া হচ্ছিল তখন। ব্রাহ্মণ ঠাকুরেরা এবং অন্যান্য নিষ্করভোগী মহাশয়েরা এইক্ষণে বর্ধমানেশ্বর বাহাদুরের জয় জয় শব্দে আনন্দ চিত্তে মুক্ত কণ্ঠে আশীর্বাদ করুন। ওই ডিগ্রি সর্বসাধারণের পক্ষেই সমান কল্যাণকর হইয়াছে, যেহেতু তাহার তাৎপর্য এই যে সকল ভূমির 60 বছর সমান ভোগ ও বিক্রয় সত্ত্বাধিকার প্রমাণ হইবে, তাহার দলিল দস্তাবেজ থাকুক কিংবা না থাকুক, গভর্নমেন্ট কোনো মতেই তাহার উপর হস্তক্ষেপ করিতে পারিবেন না। খিদিরপুরের ঘোষাল বললেন, ওটা তো ওদের গায়ের জোর। এই দেশ নিষ্কর ব্রহ্মোত্তর পীরোত্তর লাখরাজের দেশ। এ থেকেই দেবসেবা চলছে, ব্রাহ্মণদের টোল চলছে, মক্তব চলছে। ওরা এসে দেশ দখল করে সবের উপরই খাজনা চাপাবে, তা আইনে টিকবে কেন? ঠিক হয়েছে। প্রসন্নকুমার আমাকে দেখে বললেন, আরে রায় যে, কিছুক্ষণ আগেই তোমার খোঁজ করছিলাম তোমার কাকার কাছে। তুমি যে একেবারে অদৃশ্য হয়ে গেলে হে। ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশনে প্রথম যে কটি বক্তৃতা দিয়েছিলে তা বড় ভালো হয়েছিল। অনেক আশা করেছিলাম তোমার কাছে। কালীপ্রসন্ন বললেন, উনি এখন সভ্য অ্যারিস্টোক্রেট মশাই। গ্রাম্য যখন ছিলেন তখন জমিদারি নিজের হাতে চালাতেন, প্রজাদের পিঠে ঠ্যাঙা চালাতেন, বুকে কাঠ চাপাতেন, বেঁধে রাখতেন, খাজনা আদায় করতেন, আবার নদীতে বাঁধ বাঁধতেন, পুকুর কাটতেন, গোচর ভাঙলে প্রজার জরিমানা করতেন। এখন শহরে বসে সভ্য হয়েছেন, জুড়ি হাঁকাচ্ছেন, একজোড়া কালো ঘোড়ার জুড়ি যা কিনেছেন না, মার্কা মারা। তারপর সন্ধ্যায় বাইজির কণ্ঠে ঠুংরি টপ্পা শুনছেন। এখন আর খোঁজই বা কি রাখেন, বলবেনই বা কি? আমি ছাড়লাম না। আমি বললাম, কালীপ্রসন্ন বাবু, এছাড়াও আছে। তা কি বলুন শুনি? মহাশয়ের লেখায় পড়েছিলাম বাল্যবধি ইচ্ছে কবি কালিদাস হব, কিন্তু সেই ইচ্ছে ছেড়েছি, কারণ কালিদাসের লাম্পট্য অনুসরণ করেও শক্তি না থাকলে কালিদাস হওয়া যায় না। তারপর ভেবেছিলাম, ঠিক মনে নেই সিংহ মহাশয়, আপনি কি হতে চেয়েছিলেন? তবে তিনি নাকি দরিদ্রের পুত্র ছিলেন বলে সেটা হতে চাননি আপনি। আমি ভেবেচিন্তে লখনৌর ওয়াজিদ আলী শাহ হতে চেয়েছিলাম। দেখেছিলাম ওটা হওয়া যায়, ছোট আর বড়। এই ধরুন, যেমন আপনি রামমোহন রায় হতে পারেন, ধারণা করে বিদ্যোৎসাহী হয়েছেন, গ্রন্থকার হতে চেষ্টা করেছেন, বিধবা বিবাহে উৎসাহ দিচ্ছেন। তেমনি আমিও ছোটোখাটো ওয়াজিদ আলী শাহ হতে চাচ্ছি। তা সে গ্রামে বসে হওয়াটা যায় না, লখনৌ শহর অনেক দূর। কলকাতায় অন্তত না চেপে বসলে চলে কি করে? কালীপ্রসন্ন উদার রসিক বলেই তাকে এত ভালো লাগে। এই কারণেই তিনি আমার কাছে কলকাতার নবীন সমাজের মধ্যে উজ্জ্বলতম মানুষ মনে হয়। তিনি আমার উত্তরে উচ্চহাস্য করে বললেন, ব্র্যাভো 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 রায়মশাই, চমৎকার উত্তর দিয়েছেন। কথাটা প্রথম আলাপের দিনই আপনাকে বলেছিলাম আমি, নয়? বললাম, দেখুন, ঠিক মনে করে রেখেছি।
তবে আমার মতো করে ভেঙে চুরে নিয়েছি। সকলেই মৃদু মৃদু হাস্য করতে লাগলেন। প্রসন্নকুমার বললেন, না না রায়, আপনি অ্যাসোসিয়েশনে আসুন। সত্যি জমিদারদের একটা বেশ সংকট চলছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন নিজে খাজনা আদায় করত তখন রেজা খাঁর দুর্নাম হয়েছিল, কিন্তু তার উৎসাহদাতা তো কোম্পানির কর্তারাই। হোস্টিং সাহেব তো ঢালাও হুকুম দিয়েছিল, তারপর গুঁতো খেয়ে দায় চাপালে রেজা খাঁর ওপর। রেজা খাঁ গেল, আর সঙ্গে সঙ্গে দেবী সিং, গঙ্গা গোবিন্দ সিং এলেন। তার সঙ্গে আপনার পিতামহও ছিলেন। তারা যা করেছেন তাতে হেস্টিংসের হুকুম ছিল, আইনের পর আইন, পঞ্চম সপ্তম। প্রজাকে বেঁধে রেখে মারধর করে খাজনা আদায় করে দাও, আমাদের পেট ভরাও, কোম্পানির ক্যাশে চালানো যাক, তারপর পার্মানেন্ট সেটেলমেন্ট, 10 ভাগের 9 ভাগ, শতকরা 90 টাকা কোম্পানির প্রাপ্য। ব্যাস, যেই পার্মানেন্ট সেটেলমেন্ট হয়ে গেল একটু সুরাহা হলো, আর অমনি বাতিল হয়ে গেল পঞ্চম সপ্তম। কোম্পানির সমদৃষ্টি, প্রজাকে মারধর করতে দেবেন না। তারপর পার্মানেন্ট সেটেলমেন্টের সুবিধের জন্য অষ্টম আইন। তা ভালো কথা, বেশ কথা। আর তারপর লিমিটেশন অ্যাক্ট। এদেশে সুদ ছিল না, তামাদি ছিল না, এখন তামাদি। 4 বছরে কর্নালিস, 5 বছরে খাজনা পাবে, কোম্পানির লাভ হবে স্ট্যাম্প। আবার সব নতুন আইন হচ্ছে। প্রতীক্ষায় থাকুন, ওদিকে আবার ভারত গ্রাস চলছে, একে একে সব পেটে ভরছে। লর্ড অ্যাকল্যান্ড, লর্ড এলেনবারা, তারপর লর্ড ডালহৌসি। মারাটা ঝাঁসি খেয়ে ফেলেছে। এইবার এই এক্ষুনি বলছিলেন লখনৌর ওয়াজিদ আলী শাহর কথা, তার কি হচ্ছে দেখুন। তাকে হটিয়ে বোধহয় অযোধ্যা নিলে বলে। মজলিসটা আকস্মাৎ অত্যন্ত গম্ভীর হয়ে গেল। সকলে চুপ করে বসে রইলেন। হঠাৎ ও ঘরের কথাগুলো কানে এলো। ভূত, ভূত, ভূত। কালীপ্রসন্ন বললেন, ঠাকুরমশাই, ও ঘরে দেখছি ভূত নেমেছে। আমি আর রায় একটু ভৌতিক কৌতুক উপভোগ করে আসি। এই বলে আমাকে টানলেন। ও ঘরের মজলিস সত্যিই জমজমাট। তামাকের আসরে তামাক বিলাসীরা বসেছেন। গড়গড়ার ফুরসি হরদম তাজা, রূপবাঁধানো হুঁকোর মাথায় 20টা কলকেতে কাষ্ঠগড়া। মিষ্টুপুরি গয়ার তামাক পড়ছে, আতরের খুশবাই ভুরভুর করছে। রূপোর পরাতে বিস্তর পানের খিলি। পান মুখে তামাক টানতে টানতে মল্লিকদের রাম মল্লিক গল্প বলছেন। কালীপ্রসন্ন বললেন, বেড়ে জমিয়েছ মল্লিক? মল্লিক তুখোর লোক, বললে, মিছিরির দানা ছুরির মুখটা জমতে বাকি ছিল। তুমি এছো বাবা, এইবার দানা পুরো জমাট হয়ে গেল, এসো। এলাম। কিন্তু আচ্ছা ভূত নামিয়েছ তো, ও ঘর থেকে ঘাড় ধরে নিয়ে এলো। তা গল্পটা বলো, শোনা যাক। গল্প নয় বাবা, সত্য। তাঁবা, তুলসী, গঙ্গা জল, জর্ডনের জল, গীতা, বাইবেল সব হাতে দিয়ে বলতে পারি। আমার জ্ঞাতি ভাই সুরেন্দ্র মল্লিক, যাকে লোকে বলে সান্ডার মালিক, যে পাদ্রীদের কাছে যাওয়া আসা করে। খ্রিস্টান হই হই করছে। লোভ মেমের ওপর, নিদেন দেশি পাদ্রী কন্যা। তার বাবা মারা গেছে মাস দিনে, শ্রাদ্ধ করিনি, এখন বাপ ভূত হয়েছেন। নাও ঠেলা। ইংরেজি বিদ্যে বাক্যি বেরিয়ে গেছে। বাছাধন কাঁপছেন। তা বুঝলে না, রাত্রিকালে 1 দিন নয়, 2 দিন নয়, 4 দিন, এই রাত ঠিক 12টা-1টা বাজে, আর ঘরের বাইরে কে যেন ঘুরে বেড়ায়। দরজাটা হুটহাট করে মনে হয়, ব্যাস ঘুম ভেঙে যায়। প্রথমে মনে করেছিল চোর, কিন্তু তা নয়। ঘরে তো দাসী টাসি আছে, আর ছোঁড়া ছাকরও আছে, ঠাকুর আছে, আমলা আছে। তা ঘর খুলে বেরিয়েও ছিল। সাহস আছে আমাদের সুরেন্দরের, তা বলতে হবে। একটা গুপ্তি হাতে বেরিয়েছিল। কোথায় কি, কাক পড়ে বেদনা খাচ্ছে মানে কাকস্য পরিবেদনা,
তারপর ভাবলে ইঁদুর টিঁদুর। ঘরের দরজা বন্ধ করেছে, আর অমনি বাইরে থেকে নিজেই নাকি সুর করে মল্লিক বললে, সুরন্দর, সুরো। এইবার সহজ সুরে মল্লিকই সুরেন্দ্র হয়ে বললে, কে? আমি তোর বাবা। বড় কষ্ট, ছেঁড়াদ্দ করিসনি, পেরে ধয়ে বড় কষ্ট পাচ্ছি। আমি মরবার ক্ষণে 3 পো দোষ পেয়েছি। ছেঁড়াদ্দ কর, দোষটা কাটা, নইলে পেরে ধয়েছি। রাগ হচ্ছে, ইচ্ছে হচ্ছে তোর বুকে চেপে বসি, গলাটা টিপে দিই। প্রায় সমস্বরে শব্দ উঠল। উরি বাবা, তারপর? মল্লিক বললে, তারপর আর কি? চক্ষু চড়াক গাছ, হস্তপদ গুটিয়ে পেটের ভেতর, বু 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 শব্দ করে ধপাস করে পতন। শব্দ শুনে বউ জেগে ওঠে, সেও করে বু বু। শেষে বাড়ির লোক, তার পরতে পাড়ার লোকের জাগরণ। তা কি ব্যাপার? কি ব্যাপার মশাই? না না, ও কিছু না। কিরকম একটা বাইরে শব্দ হতে ভয় পেয়ে গেলাম। তা বুঝুন, ছোকরার ধড়িবাজিটা একবার বুঝুন। আর এর পরেও বলে ও কিছু না। কিন্তু যাবেনটা কোথায়? বাছাধন যাবেনটা কোথায়? পরের দিন ঠিক আবার খুটখাট হুটহাট, আর নাকি সুরে, সুরেন্দর, শেষে গলায় টেপাবি। ব্যাস, এই একটি কথা। আর এমনি 3-4 দিন। এখন বাছাধন যাচ্ছেন দেশ বেড়াতে, মানে গজং গচ্ছ গয়াং গচ্ছ। গয়া যাচ্ছেন, সেইখানে শ্রাদ্ধ পিণ্ডি সব শেষ করবেন। মাথা কামাতে হবে তো। তা মাথার চুল না গজানো পর্যন্ত এইদিকে ওদিক ঘুরে দেশে ফিরবেন, বুঝলে না? শ্রাদ্ধও হবে, পাদ্রীদের কাছেও মুখ থাকবে। তা আমিও বাবা রাম মল্লিক তককে তককে আছি। ও যেদিন রওনা হবে আমিও রওনা হব পিছু পিছু। চল না, কোথায় যাবি চল, ঠিক পেছন পেছন আমি যাব। কালীপ্রসন্ন বললেন, মল্লিক মহাশয়ের শেষ খবরটা ভুল, মানে ও গয়া টয়া কোথাও যাচ্ছে না। এখানেই শ্রাদ্ধ করবে নাকি তাহলে? না, পাদ্রী সাহেবদের কানে কথাটা উঠেছে। তাঁরা ওকে বলেছে, ডোন্ট বি অ্যাফ্রেড মালিক, ডোন্ট ওয়ারি। আমি আজই মাদার মেরিকে বলতেছি, মাদার আপনি আদেশ করেন, 2 গোড়া পল্টন ভোট পাঠাইয়া দিন। ব্ল্যাক হোল ট্র্যাজেডি হইতে যারা মারা গেল তারা ভূত হইয়া আছে, তারা সঙ্গীন লইয়া রাত্রে পাহারা দিবে। ও বাবা ভূতটা আসিলেই গ্রেপ্তার করিয়া হোলি গোস্টের কাছে লইয়া যাইবে। হোলি গোস্ট বাবা ভূতটাকে কিরিস্টান করিয়া দিবে। মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠল। তামাশা, কিন্তু তামাশা বেরিয়ে যাবে সিংহ মহাশয়। তামাশা নয়, আমি যা শুনেছি তাই বলে গেলাম। কালীপ্রসন্ন অত্যন্ত গম্ভীরভাবে কথা কটি বলে বেরিয়ে গেলেন ঘর থেকে। মল্লিক বললে, পাষণ্ড। আর ঠিক এই সময় বাড়ির চাকর এসে রায়কে বললে, রানীমা একবার ডাকছেন আপনাকে অন্দরে। রানীমা অর্থাৎ দেবপ্রসাদদার স্ত্রী, জগদ্ধাত্রী বৌদি, ভবানীর সখী। বয়সে ভবানীর থেকে 2-3 বছরের ছোট। অনেক দিন দেখা হয়নি তার সঙ্গে। ভবানীর নিরুদ্দেশ কিংবা মৃত্যুর পর থেকে তার সঙ্গে আর দেখা হয়নি। দেবপ্রসাদ যায়নি তার বাড়ি, তিনিও আর এই বাড়িতে আসেননি। জগদ্ধাত্রী বউ ঠাকুরন নিজের ঘরেই তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি ঘরে ঢুকবা মাত্রই বললেন, এসো ঠাকুরপো, বসো। ভালো আছো বৌদি? এই বলে হেঁট হয়ে প্রণাম করতে গেলেন রায়। জগদ্ধাত্রী পিছিয়ে গিয়ে বললেন, ও কি, আজ কি নতুন হলাম নাকি? কবে নিয়েছি তোমার প্রণাম? নাওনি, তখন আরেকটা ব্যাপার ছিল, সেটা তো চুকে গেছে। এখন কেন নেবে না? না, তা হলেও নেব না।
মানুষ মরে গেলেও সম্পর্ক একেবারে চোখে না ঠাকুরপো। এই ধরো আমি যদি মরে যাই, তবে ওর কি আমার বাপ মা ভাইদের সঙ্গে সম্পর্কটা মুছে যাবে? বসো। চেয়ার পাতা ছিল। সামনে মার্কেল টপ টেবিলের রূপোর রেকাবিতে কিছু খাবার এবং রূপোর গ্লাসে জল রাখা ছিল। জগদ্ধাত্রী বৌদি বললেন, খাও, একটু জল খাও। এই বাড়িতে তো তুমি আসোই না। আজ 7-8 বছর কলকাতায় এসেছো, কখনো আসো না, কোনো একটা খবরও দাও না। আর আমিও যেতে পারিনি। লজ্জায় কথাটা বলতে পারলেন না জগদ্ধাত্রী বৌদি। রায় বললেন, যাওনি ভালোই করেছো বৌদি। যে বীরেশ্বর রায়কে গিয়ে দেখতে, সে এক, কি করে বলবো, প্রেত বলতে পারো, নরক বিলাসীও বলতে পারো। জগদ্ধাত্রী চুপ করে রইলেন। একটু পরে বললেন, তুমি খাও ভাই, আমি জানি তুমি এসেই চলে যাবে, আর আসবে না। এসেছো এটাই আমার মহাভাগ্যী বলতে হবে। খবরটা পেয়ে সেই জন্যই আমি শত কাজ ফেলে, আজ তো ভাই 1000 কাজ, বুঝতেই পারছো, সব ফেলে তোমাকে ডাকতে পাঠিয়েছিলাম। একবার দেখা করব, একটু মিষ্টি মুখ করাবো, আর দুটো কথা বলবো। নাও নাও, হাতে আমিই জল দিচ্ছি। ইচ্ছে করে দাসী চাকর কাউকে রাখিনি। যে কথা বলবো তা কারোর সামনে বলা হয়ে উঠবে না। নাও, তোয়ালেটা ধরো, মুখটা মুছে নাও, খাও। আর আমি কথাটা বলে নিই, না বলে প্রাণটা আনচান করছে আমার। মুখে 2 টুকরো ফল ফেলে দিয়ে তার মুখের দিকে সবিস্ময়ে তাকালেন বীরেশ্বর। এমন কি কথা বৌদি? তার কথা? একরকম তাই। সে নেই। সে মরেছে? মরেছে বই কি, নইলে কি খবর পেতে না? খবর টুকরো টুকরো পাই বৌদি। কাল রাজা রাধাকান্ত দেবের বাড়ি গিয়েছিলাম। শুনলাম তার ওখানে বিমলাকান্ত কিছুদিন কাজ করেছিলেন। তার ওখানে একজন কেউ ছিল, তার ভগ্নী। বিমলাকান্তের ভগ্নী তো কেউ ছিল না বৌদি, আর সে তো সবাই জানে। সে ছাড়া আর কে হবে বলো? সে তাকে দাদা বলতো। না ঠাকুরপো, তুমি তাকে ভুলেই যাও। সে মরেছেই ধরো, তুমি বিয়ে করো। সে মরলে বিয়ে করতে পারি বৌদি, বেঁচে থাকলে তাকে আমি খুন করব, তারপর ফাঁসি যাব। একটা নিরপরাধ মেয়েকে বিধবা করে কী লাভ হবে বলো? তোমার মনের কথা যা তা আমি জানি। কি জানো? তোমার সন্দেহের কথা আমি জানি। চমকে উঠলেন বীরেশ্বর। এই কথা তিনি জানেন, আর সে কি না পৃথিবীর আর কাউকেই জানতে তিনি দেননি। তবু স্বাভাবিকভাবেই জেনেছিল বিমলাকান্ত। তার জানারই কথা, সে তাকে বলেছে। কিন্তু জগদ্ধাত্রী বৌদিকে কে বললে? কে বলতে পারে? তেমন চমকে উঠে ঘাড় তুলে জিজ্ঞাসা করলেন, কে বললে তোমাকে? দরজার মুখে একজন ঝিয়ে এসে দাঁড়ালো। জগদ্ধাত্রীকে ডাকলে, বৌরানীমা। কি? নিচে বড় গোলমাল, আপনি একটু আসুন। পিসি ঠাকুরন চেঁচামেচি করছে, যত সব মেলেছেরা কাণ্ড। তিনি চলে যাবেন, এক্ষুনি চলে যাবেন। জগদ্ধাত্রী বললেন, আমি যাচ্ছি, তুই যা। বলেই ওপাশে গিয়ে দেওয়ালের ধারে রাখা একটা বড় চেস্ট ড্রয়ার খুলে তার ভেতর থেকে একখানা চিঠি এনে বললেন, চিঠিখানা পড়ে দেখো, মাসখানেক আগে চিঠিখানা পেয়েছি। চিঠিখানার খামের উপরের হস্তাক্ষর দেখে তার মাথা ঝিমঝিম করে উঠল। এ লেখা ভবানীর হাতের লেখা। সুরেশ্বর বললে, আর ঠিক এই সময় মেজো ঠাকুমা ঘরে ঢুকলেন সুলতা। বললেন, এখনো আলো জেলে কি পড়ছিস সুরো? রঘু বললে, কাল ওই বাড়ি থেকে গান টান করে এসে সেই যা আলো জেলে পড়তে বসেছিস, সকাল হয়ে গেছে, তবুও পড়ে যাচ্ছিস।
খাসনি, দাসনি, রঘু ভয় তোকে ডাকতে পারেনি। সুরেশ্বরের মোহ ভেঙেছিল। সে এতক্ষণে ঠাহর করেছিল যে সে বিংশ শতাব্দীর চতুর্থ দশকে 1936 সালে কীর্তিহাটের পুরনো বাড়ি বিবি মহলে বসে দুর্দান্ত বীরেশ্বর রায়ের স্মরণের ঘটনা লেখা খাতাখানা পড়ছিল। অতীতকালের মধ্যে সে চলে যায়নি। খাতাখানা বন্ধ করতে ইচ্ছে হচ্ছিল না। ভবানী দেবী তার পত্রে জগদ্ধাত্রী দেবীকে কি লিখেছেন তা জানবার জন্য চিত্ত আমার অধীর হয়ে উঠেছিল সুলতা। কিন্তু মেজ ঠাকুমার পেছন পেছন ভাই রাজা বলে ডাক দিলে ব্রজেশ্বরদা। যত মিষ্ট ব্রজেশ্বরদা ততটাই পচা। না না সুলতা, ঠিক হলো না। আসলে ব্রজেশ্বরদা উৎকৃষ্ট মদ্যের মতো, যখন খায় তখন মনে সুধা, তারপর তার যখন ক্রিয়া হয় তখন মনে হয় সে বিষ। এইবার তাকে মনে হচ্ছিল পুরনো, অনেক পুরনো মদের মতো। তার স্বাদ বেড়েছে, নেশাতে বিষের ঝাঁজ কমেছে। তবে ভবিষ্যতে পোটটোটের মতো সব বিষটুকু উপিয়ে দিয়ে ঔষধ হয়ে উঠতে পারে, তাহলে বিস্মিত হব না। মেজ ঠাকুমাকে সুরেশ্বর প্রথমটা কথার উত্তর দিতেই পারেনি। আকস্মাৎ তার যেন স্বপ্নভঙ্গ হয়েছিল। কালকে রাতখানা রাত্রি যেন বর্তমান থেকে হারিয়ে গেছে। একটু পর স্মরণ হলো ও বাড়িতে ব্রজেশ্বর তার নতুন বউ নিয়ে যে আসর পড়েছিল তার কথা। সেইখানে সে বাজিয়েছে, ব্রজেশ্বরদা গান গেয়েছে, অর্চনা গান গেয়েছে, মেজ ঠাকুমাও কীর্তন গেয়েছেন। রায়বাড়ির দেউলে দশায় ভাঙা আসরে ব্রজেশ্বরদার 2 নম্বর বাসর হয়েছে। তারপর সে এই বাড়িতে এসে কীর্তিহাটের ভট্টাচার্যদের ভাগ্য পরিবর্তনের রায় খেতাবধারীদের তৃতীয় পুরুষ বীরেশ্বর রায়ের ডায়েরি পড়ছিল। ঠিক ডায়েরি নয়, স্মরণীয় ঘটনাপঞ্জি। এমন তন্ময় হয়েছিল যে তন্ময়তার মধ্যে সে 19 শতকের কীর্তিহাটে এবং কলকাতায় ঘুরে বেরিয়েছে। সকালে মেজ ঠাকুমা জানালা খুলে দিতেই দিনের আলোয় তার খেয়াল হলো এটা 1936 সাল, এপ্রিল মাসের শেষ। সেটেলমেন্ট হচ্ছে। আজ একটা দিনও আছে। মাঠে যাওয়ার জরুরি দরকারও আছে। সামনের দেওয়ালে যে ক্যালেন্ডারটা ঝুলছে তাতে সেটেলমেন্ট অফিসের তলবের দিনগুলি লাল পেন্সিলে একটা করে তেকাটার চিহ্ন সে নিজে হাতে এঁকে দিয়েছে। জরিপের 3 ঠ্যাঙাওয়ালা টেবিলটার প্রতীক। মেজ ঠাকুমা বললেন, কি পড়ছিলি সারা রাত ধরে? এটা তো দেখছি একটা খাতা। কি আছে এতে? সম্পত্তির দলিলের নকল নাকি বিবরণ? কি? না, সেগুলো তো বেশ বড় বড় হয়, এর থেকে অনেক লম্বা, চওড়াই বেশি। একটু হেসে সুরেশ্বর বললে, এতে রায়বাড়ির কুলজি আছে মেজদি। বীরেশ্বর রায় নিজে হাতে লিখে গেছেন। আরও খানতিনেক খাতা আছে, তাতে কুলজি লিখে গেছেন রায়বাহাদুর রত্নেশ্বর রায়। রায়বাড়ির ভালো মন্দ গৌরব কলঙ্ক সবই আছে। ডায়েরি? হ্যাঁ। কোথায় পেলি? এর খোঁজ যে তোর মেজ ঠাকুরদা কত করেছে রে। ছিল তার কাছেই, তিনি লুকিয়ে রেখে দিয়েছিলেন। ওই ঠাকুরদাদের গহনা সিন্ধুকে শ্বশুরমশাই রেখেছিলেন, খুব দামি রেশমি কাপড়ে বেঁধে। তার ওপর কাগজ ছেঁটে লিখেছিলেন, এ কেহ পড়িবে না, পড়িলে মহাপাতকের ভাগী হইবে। উনিও পড়েননি, রেখে দিয়েছিলেন। তারপর কিছুদিন পর আর পাওয়া যায়নি। উনি সেই মণিহারা সাপের মতো দিন কত গর্জে গর্জে মাথা কাছড়ে কাছড়ে বেরিয়েছিলেন। তারপর তো ওই সর্বনাশ ঘটে গেল। তা তুই কি করে পেলি সুরেশ্বর? সুরেশ্বর কপালের রুক্ষ চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে চোখ বুজে মাথাটি চেয়ারের মাথায় রেখে বললে, ব্রজদা কাল রাত্রে আমাকে বের করে দিয়েছে মেজদি। এই বাড়িতেই চোরকুঠুরিতে সেটা লুকিয়ে রেখেছিল।
মেজ ঠাকুরদার কাছ থেকে ওই দুখানা সরিয়েছিলেন সুখেশ্বর কাকা, সেটা ব্রজদা জানত। কাকা মারা যাবার পর হিসেবের খাতায় ট্রাঙ্ক খুলে সেটা বের করে নিয়েছিল। কিন্তু তুই কেন পড়লি সুরেশ্বর? পড়তে যে মানা ছিল, এটা তুই কি করলি ভাই? সুরেশ্বর বললে, কিন্তু এমন কোনো লেখা কাগজ তো এতে সাটা ছিল না ঠাকুমা, আর ব্রজদাও আমাকে এমন কোনো কথা বলেনি। কিন্তু ছিল সেটা আমি জানি, তিনি আমাকে বলেছিলেন। তাহলে? হঠাৎ সুরেশ্বরের চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। মনে পড়ল সে সেখানে পড়া শেষ করেছে, সেখানটায় বীরেশ্বর লিখেছেন। বৌঠান চিঠিখানা হাতে দিলেন। হাতের লেখা দেখিয়া চমকিয়া উঠিলাম। এই যে ভবানীর হাতের লেখা। রায়বাহাদুর রত্নেশ্বর লিখেছিলেন, বলেছেন মেজ ঠাকুমা, কেহ পড়িও না, মহাপাতকের ভাগী হইবে। তবে? তবে কি? ভবানী দেবীকে খুন করেছিলেন তিনি? ভবানী দেবী কি? বুকের ভেতরটা ধড়পড় করে উঠল। মেজ ঠাকুমা বললেন, তাহলে সুখেশ্বরই ছিঁড়েছে, এ কেবল সেই পারত। রঘু চা দিয়ে গেল। চায়ের দিকে তাকিয়ে দুধটা দেখে সারা রাত্রি জাগা দেহটা কেমন যেন বিদ্রোহ করে উঠল। সে সেটাকে ঠেলে দিয়ে বললে, র চা নেবু দিয়ে করে আন রঘু, দুধ চা খেতে ইচ্ছে করছে না। র চা খাবি? সে যে ভয়ানক কষারে, শরীর কষে যাবে। না ঠাকুমা, খুব ভালো জিনিস, খেয়ে দেখো না। না বাবা, তোর ভালো জিনিস তুই খা। বাবা, ও আবার কেউ খায়? এই সময়ে ব্রজেশ্বরের গলা সাড়া মিলল। ভাই রাজা, এসো ব্রজদা। তোমার ভাই সুরেশ্বর নাম না হয়ে রাজেশ্বর কিংবা রাজেশ্বর হওয়াটা উচিত ছিল। এই বলতে বলতেই ব্রজেশ্বর ঘরে ঢুকল। ঠাকুমা বললেন, এই দেখো না, এসে শুনি রঘু বললে বাবু কাল খায়নি, ঘুমোয়নি, সারা রাত খাতা নিয়ে পড়েছে, সকাল হয়ে গেছে, তবু কোনো খেয়াল নেই। তাই তো রাজা, চোখ দুটো যে রাঙা হয়ে উঠেছে, মুখখানা থমথম করছে। কাল রাত্রে না, সেই ঘরের কোণের ব্র্যাকেটের ওপর রাখা বোতলটার দিকে তাকিয়ে দেখে বললে, না। তবে? রঘু চায়ের কাপ নিয়ে এসে ঘরে ঢুকল, নামিয়ে দিল টেবিলে। ব্রজেশ্বর বললে, র চা আর আছে রে, আমাকে দে না এক কাপ। মেজ ঠাকুমা বললে, তবে আমাকেও একটু দে রে রঘু, চেখে দেখি তাহলে কি মধু আছে ওতে। ব্রজেশ্বর বললে, তা কি পড়ছিলে বলছিল মেজ ঠাকুমা? বলেই সামনের খাতার দিকে তাকিয়ে বললে, ও, সঙ্গে সঙ্গেই পড়তে শুরু করেছিলে? এই সময় বাইরে পথের ওপর ঢেড়া বাজালো ডুকডুক শব্দে, যেন বিবি মহলের সামনেই বাজিয়ে দিলে কেউ। মেজ ঠাকুমা বললেন, ঢেড়া কিসের রে? করুক নাকি এই সকালে? দেখ রে ব্রজ, তুই না হয় একবার উঠে দেখ। উঠে আর দেখতে হলো না। সঙ্গে সঙ্গেই ঢেড়াদার বা তার সঙ্গে লোক উচ্চকণ্ঠে ঘোষণা করলে, আজ বিকেলে মিটিং হবে, মেদিনীপুর থেকে জাতীয় নেতারা আসবেন, সকলের দলে দলে যোগদান করবেন। চঞ্চল হয়ে উঠল সুরেশ্বর। ব্রজেশ্বরও কেমন যেন ঠান্ডা হয়ে গেল। মেজ ঠাকুমা বললেন, অতুলেশ্বর, সে তারই কাজ, এই 4 দিন আগে গ্রামে ফিরেছে। সেই আমার ভাজের সৎকারের দিন শ্মশান থেকে এসে একদিন কি 2 দিন পর কোথায় গিয়েছিল, কালই ফিরল। তার কাজ এইবার একটা হাঙ্গামা বাঁধাবে, সারা দিন গ্রামের ছোড়াদের মধ্যে ঘুরছে। ওদিকে আবার ঘোষণা উঠল, দলে দলে আসবেন, নতুন শাসনতন্ত্র এবং আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা হবে, মেদিনীপুরের শহীদদের শ্রদ্ধাঞ্জলিও দেয়া হবে।
সুরেশ্বরের মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। মনের মধ্যে একটা ঝড় উঠে গেল। এরই মধ্যে কলকাতা হলে হয়তো উঠত না, কিন্তু এখানে না উঠে পারলে না। এটা মেদিনীপুর, বিচিত্র মেদিনীপুর। পরগনায় পরগনায় রাজার অঞ্চল মেদিনীপুর, বড় বড় জমিদারদের অঞ্চল মেদিনীপুর, ক্ষুদিরামের দেশ মেদিনীপুর। সত্যেন বোসের বাড়ি, হেম কানুনগোর বাড়ি, এখানে আম্বিকানগর প্রথম লক্ষ্যভেদের স্থান। দুর্দান্ত মেদিনীপুর, পাইক বিদ্রোহের দেশ। নাড়াজোলের রাজা দেবেন্দ্রলাল খাঁ, বীরেন্দ্রনাথ শাসমল, সাতকড়িপতি রায়, কিশোরপতি রায়, তরুণ নেতা সতীশ সামন্ত, রামসুন্দর সিং, নামগুলি এক নিঃশ্বাসে মনে পড়ে গেল। সামনে এসে দাঁড়ালো কজন তরুণ কিশোর, বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভলেন্টিয়ার। বাংলার ইতিহাসে গিরিয়ার যুদ্ধে বাঁকুড়ার 12 বছরের ছেলে জলিম সিংহের উত্তরাধিকারী অগ্নিশিখা। পেডি, ডগলাস, বার্জকে এই ক্রুদ্ধ বন্যশিখায় পুড়ে ছাই হয়ে যেতে হয়েছে। প্রদ্যুত অনাথ মৃগেন, ব্রজকিশোর, রামকৃষ্ণ, নির্মল জীবনের দেশ মেদিনীপুর। তাঁদের আত্মার উত্তাপে উত্তপ্ত মেদিনীপুর। ইংরেজ ম্যাজিস্ট্রেট এই জেলায় আসতে চায় না। এখন বৃদ্ধ গ্রিফিথ এসেছে। গাড়োয়ার রাইফেলসের 3rd ব্যাটালিয়ন এসে ঘিরে রেখেছে মেদিনীপুর শহরকে। রাত্রে সেখানে কারফিউ। লাল, নীল, সাদা কার্ড দিয়ে মেদিনীপুরের তরুণদের চিহ্নিত করেছে। নিষ্ঠুর অত্যাচারে অত্যাচারিত মেদিনীপুর। সন্তোষ বেরাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরেছে, নারীদের লাঞ্ছনা করেছে, অর্থদণ্ড করেছে, পিউনিটিভ ট্যাক্স। শুধু খাস মেদিনীপুর শহর বা সাব ডিভিশন নয়, তমলুক সাব ডিভিশনেও অত্যাচার চলেছে, অর্থদণ্ড দিয়েছে। কিছুকালের জন্য হিতচৈতন্যের মতো মেদিনীপুর স্তব্ধ ছিল। সেই কারণেই 2 মাস আগে এখানে সেটেলমেন্টের নোটিশ পেয়ে এখানে আসবার সময় সুরেশ্বর নিশ্চিন্ত মনেই এসেছিল। কথাগুলো তার মনে পড়েনি। সেও 1930 সালে জেল থেকে বেরিয়ে এসে যে চিঠিটা ছেপেছিল সেটা তার মনে পড়ে গেল। বিদায় সত্যাগ্রহ। তার বাবার লেখা ইংলিশম্যানের এডিটোরিয়ালগুলোর কথাও মনে পড়ে গেল। আজ যেন তার সব গোলমাল হয়ে যাচ্ছে। 1930 সালে জেলের মধ্যে সত্যাগ্রহী বন্দীদের আচরণে যে সত্যাগ্রহ বিরোধী একটা উন্মত্ত উচ্ছৃঙ্খলতার প্রকাশ দেখে একটা রেখা টেনেছিল সত্য ও অসত্যের মধ্যে, সত্যাগ্রহের মহান নীতির মধ্যে যে দুর্নীতির মুখের একটি উঁকি দেখেছিল, তাতে সে ভেবেছিল সব বিষাক্ত হয়ে গেছে। সংস্পর্শ থেকে সে দূরে সরে এসেছিল। আজ মেদিনীপুরের বিবি মহলে বসে কংগ্রেসের ঢেরা শুনে এবং ঘোষণা শুনে তার শরীর মন চঞ্চল হয়ে উঠেছে। মনে পড়েছে কাল রাত্রে বীরেশ্বর রায়ের স্মরণীয় ঘটনালিপির মধ্যে পড়া কয়েকটি ঘটনার কথা। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সঙ্গে দেখা করতে গিয়ে সম্ভ্রমে শ্রদ্ধাই বা কেন, একান্ত আনুগত্যের অতি সহ্যে নতজানু হয়ে বসে তার হাতে মাথা ঠেকিয়েছিলেন। সেই আমলের কলকাতায় নতুন অভিজাত মহলকে মনে পড়েছে। তার থেকে শুধু একটি সর্ববাদী সম্মত সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে মহান ইংরেজ ভারতের ত্রাণকর্তা অধঃপাত এবং অজ্ঞানের অন্ধকারে সেই মশালধারী পথপ্রদর্শক। ইংরেজ বিশ্ববিজয়ী, ইংরেজ অজেয়। 1921 সালেও তার বাবা তাই ভেবেছেন। 1930 সালে সেও বিচিত্রভাবে এমন কিছু একটা ভেবেছিল। আশ্চর্য, তার সংস্পর্শে এসে শিবেশ্বর ঠাকুরদার পচা ধরা বংশ থেকে অতুলেশ্বর বেঁচে গেল। বিচিত্র। এইখানে এসে অবধি সেই কংগ্রেস দেশ স্বাধীনতা এই নিয়ে কোনো জটলা, কোনো আলোচনায় শোনেনি। আজ অতুলেশ্বর ঘোষণা করে ঢেড়া বাজিয়ে জানাচ্ছে। সুরেশ্বর বললে, ব্রজদা, একবার অতুলেশ্বরকে আমার কাছে আনতে পারো? তার মনে পড়ল অতুলেশ্বরকে সে দেখেছে তার বাবা শ্রাদ্ধের সময়। রায়বংশের রূপ তার মধ্যেও আছে। আর দেখেছিল মেজ ঠাকুরমার ভাজের মৃত্যুর দিন।
কিন্তু বিবি মহলে সে কোনো দিন এসে দেখা করেনি। আর কেন যে করেনি, আজ তার কারণটা স্পষ্ট হয়ে উঠেছে তার কাছে। ব্রজেশ্বর বললে, দেখি, ছোট আঙ্কেলটি তো আমার যত ঠান্ডা তত গরম। ওর বিচার তো অদ্ভুত, ওর ন্যায় শাস্ত্রটাই আলাদা, বুঝেছ? তবে তোমার এই মেজদিকে বলো না, উনি তো তার জননী। শিবেশ্বর রায়ের তৃতীয় পক্ষটি ওই একটি ছেলের কাছেই জননী, বাকি সকলের কাছে ঘুটে কুড়োনি। এই দেখ ব্রজ, আবল তাবল তুই বকিস নে। আবল তাবল? বলো তো ঠাকুরন, যে টাকাটা তুমি আজ দাদুর মৃত্যুর পর থেকে রাজা ভাইয়ের কাছ থেকে মাসে মাসে পাও, তার থেকে কত টাকা তুমি তোমার ওই দুলালটিকে গোপনে দিয়ে থাকো? কে বললে? আমি বলছি। অহং, আয়। তুই বললেই হবে? তুই তো আজ দেশ ছেড়েছিস সেই মেজকর্তার সুখেশ্বরের মৃত্যুর পর, ফিরছিস এতকাল পর নতুন ধিঙ্গি বউ নিয়ে। তুই কি করে জানলি? এই দেখো, ওগো ঠাকুরন, লগ্নে যাদের চাঁদ থাকে তাদের লোকে বলে লগ্ন চাঁদা। তার আর কিছু হোক না হোক, লোকের মন গোলাতে পারে। কাল এসেই আমি সব শুনে নিয়েছি অর্চনার কাছে। অর্চনা আমাকে সব বলেছে। সেও ছিটে ফোটাটা পায় কি না। আর তাছাড়াও অতুলেশ্বর আঙ্কেলেরও তো সহকারিনী, সে তো তুমিও জানো গো। জানো না? সম্মুখে তোমার কনিষ্ঠ ভ্রাতার মতো শ্রীমান রাজা নাতি, তোমাকে ল্যাভেন্ডার সাবান মাখায়, তুমি সাবানের খুশবুয়ের সঙ্গে নাতি সোহাগী ঠাকুমার গরব ছড়িয়ে বেড়াও। বলো তো তার দিব্যি করে। মেজ ঠাকুমা পুতুল হয়ে গেলেন। এতক্ষণে সুরেশ্বর বললে, এতে তুমি কেন লজ্জা পাচ্ছ ঠাকুমা? এতে তো লজ্জার কিছু নেই। অতুলেশ্বর তোমার ছেলে, তাকে তুমি কিছুটা মানুষ করেছ, মমতা থাকাটাও স্বাভাবিক। আর ধর্ম ন্যায় সব সম্মতই বটে। এছাড়া অতুলেশ্বর যা করে দেশের কাজ, সে তো পুণ্যের কাজ, গৌরবের কাজ। তাকে টাকা দাও, স্নেহ করো, এতে লজ্জা পাচ্ছ কেন? যে টাকা তোমাকে মা দিয়ে গেছেন, আর আমি যা আজও দিচ্ছি, তা তো দান নয়, ভিক্ষে নয়, প্রণামী। আর ওটা তোমার পাওনা। ও নিয়ে তুমি যাকে যা করবে তাতে আমার কোনো ভাববার কারণ নেই। আর ভাববার অধিকারই বা কি? আমি ভাববই বা কেন? আকস্মাৎ মেজ ঠাকুমার চোখ থেকে জল গড়াতে লাগলো। তিনি আঁচল টেনে মুছতে মুছতে নীরবে উঠে চলে গেলেন। ও ঘর থেকে ডেকে বললেন, তুই ভাই খাওয়া দাওয়া কর, স্নান কর। ব্রজ, তুই ভাই একটু তাগিদ দিয়ে এসব করা। চোখ বুজেই বসেছিল সুরেশ্বর। ব্রজেশ্বর বললে, কাল রাত্রে দেখি তুমি প্রায় যোগাসনে বসেছিলে রাজা। ওই দ্রব্যপূর্ণ বোতলটা খুলে যা আমি খেয়েছিলাম খানিকটা, তারপর আর একটি বিন্দুও দেখছি কমেনি। সুরেশ্বর চোখ বুজেই বললে, তুমি একবার অতুলেশ্বরকে নিয়ে এসো, সে বোধ হয় আমাকে ঘৃণা করে। তুমি তো জানো আমি 30 সাল জেল থেকে ফিরে একখানা চিঠি লিখেছিলাম। ব্রজেশ্বর বললে, জানি রাজা, সেই সময় মন্দ কথা আমিও বলেছি। তখন তো ঠিক আলাপ হয়নি, দেখাই হয়েছিল জ্যাঠামহাশয়ের শ্রাদ্ধের সময়। তারপর তার কারণও শুনেছি আলাপ হয়ে। তবে অতুল তোমাকে ঘেন্না ঠিক করবে না, সেরকম নয় সে, বুঝেছ? আসলে ওর জাতটাই আলাদা। তুমি একবার এনো ওকে। আলাপ করবে? টাকা কড়ি দেবে? তা দাও তো, দেখো অতুলের সঙ্গে আমিও কোমর বেঁধে নেমে যাই দেশোদ্ধারে। তুমি ব্রজদা ইনকিরিজি, আমি ওর একটা ছবি আঁকবো। ছবি আঁকবে? মহাপুরুষ বলে? সকৌতুকে হাসলে ব্রজেশ্বর। সুরেশ্বর বললে, তাতে আর আশ্চর্য কি ব্রজদা, হতেও পারে। কাল রাত্রে বীরেশ্বর রায়ের স্মৃতিকথাই পড়েছিলাম। তিনি কলকাতায় গিয়ে দরখাস্ত করে লর্ড ডালহৌসির সঙ্গে ইন্টারভিউ পেয়েছিলেন।
ইন্টারভিউ মানে সেলাম জানানো। লাট সাহেবের সামনে গিয়ে অভিভূত হয়ে হাঁটু গেড়ে বসে তার হাতখানা মাথায় ঠেকিয়েছিলেন। আর তিনি একলাই এই কাজ করেননি, সেকালে অনেকেই করেছেন। তার বংশধরদের মধ্যে তোমাদের মেজ তরফে যা ঘটেছে তা তুমি সবই জানো। কে বলবে যে যতটুকু ভালো আছে তা ওই অতুলেশ্বরের মধ্যে জমা নেই? তবে এতখানি নাই বা বললাম, খেয়াল হয়েছে। ছবি একটা আমি ওর এঁকে রাখব। ব্রজেশ্বর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বললে, তা আনবো ওকে, বললেই আসবে। কত ভালো তা আমি জানি না, তবে ভালোও বটে, সে ছেলেবেলা থেকেই। বাবা কাকারা সকলেই ওই যাকে বলে বেগুনে কেন খাড়া না বংশ বলির ধারা, এক খুঁড়ে ন্যাড়া মাথা। ওই কেমন করে বেগুন নয় সগুণ, বা সেগুনও বলতে পারো। ওতে কাঁটা নেই এবং সার আছে। তারপর হাসতে হাসতে বললে, ওর পাশে আমার ছবিও একটা এঁকো, খুব ভালো পোজ দিয়ে দেব। রঘু এসে কাছে দাঁড়ালো। ব্রজ বললে, না ওঠো এবার, চান টান করে ফেলো রাজা ভাই। দূত এসে দাঁড়িয়েছে, মেজদিও আমাকে বলে গেছে। মেজদি হলেন আমার পোড়া কপালি রাজরানী। ওকে আমরা অকথা কুকথা বললে ও চুপ করে সহ্য করে, কিন্তু ও যখন বলে, তা আমার কথা শুনবি কেন রে? আমি তো তোমাদের ঠাকুরদার এঁটো ভাতের কেনা দাসী। তখন ভাই সহ্য হয় না। নাও ওঠো। রঘু এতক্ষণে বললে, নায়েববাবু আসিয়াছেন। নায়েববাবু ডাক। এই বলেই উঠে দাঁড়ালো সুরেশ্বর। বললে, এইবার ওঠালে ব্রজদা, সেটেলমেন্টে সাহেবের বড়শির টান পড়ল বোধ হয়। আজ যেন কি ব্যাপার আছে। সাহেবটির বদমেজাজের কারণটা আজ বেশ স্পষ্ট হয়ে উঠেছে। আজ 4 বছর মেদিনীপুরে যে জঙ্গি রাজত্ব চলছে, সাহেবের মেজাজের ভিতটা তার ওপরেই। ঠিক খেয়াল হয়নি। নায়েব এসে ঘরে ঢুকল। এখানকার এজমালি দেবোত্তরের নায়েব। সুরেশ্বর বললে, আমি এই উঠেছি, স্নান করে নি। কোর্ট তো 10টায়, এখনো দেরি আছে। আগে হ্যাঁ, এখনো সময় আছে, তবে আমি তার জন্য আসিনি। একটা বিষয়ে আপনার মত জানতে এসেছিলাম। কাল অনেক রাত্রে ধনেশ্বরবাবু প্রাণেশ্বরবাবু পরামর্শ করে ওদের মত বললেন, আর তখনই আমি এসেছিলাম এখানে আপনাকে বলতে, কিন্তু আপনি ওই বাড়িতে ছিলেন না কাল। এই বলে মাথা চুলকাতে লাগলো নায়েব। বলতে পারলেন না ও বাড়িতে আপনি তখন ব্রজবাবুর বিয়ের উৎসবে গান বাজনা করছিলেন। সুরেশ্বর বললে, হ্যাঁ, আসলে কাল ব্রজদার বিয়ের বাসি ফুলসজ্জে ছিল। ব্রজেশ্বর সংশোধন করে দিয়ে বললে, বকেয়া ফুলসজ্জে ব্রাদার। রাজা ভাই, তুমি কীর্তিহাটে এসেছো জমিদারি রক্ষে করতে, বাসি নয় বকেয়া বলতে হয়। বকেয়া থাকলেই আদায়, আর বাসি হলে এই যুগে ফেলে দিতে হয়। পান্তা ভাতের রেওয়াজ অনেক কালেই উঠে গেছে। কি গো নায়েববাবু? নায়েব একটু হাসলেন, কিন্তু চুপ করেই রইলেন। সুরেশ্বর বললে, তা কথাটা কি বলুন? আসলে আজ ওই কাঁসাইয়ের ওই পারে গোয়ানপাড়ার বুঝারত আছে। তা গোয়ানেরা বলেছে বাস্তু ওদের সমস্ত নিষ্কর, কিন্তু ওরা দুজন বলছেন নিষ্কর নয়, সমস্ত বাস্তু চাকরান। এরা ডাক হাঁক করবে প্রয়োজন মতো, বাড়ির ক্রিয়াকর্মে খাটবে। এই শর্তেই ওদের বাস করিয়েছিলেন রাজাবাবু, মানে বীরেশ্বর রায় মহাশয়। তা ওরা বললেন আপনাকে বলতে। বলেছেন এই ব্যাপারে একমত হয়ে এই কথা না বললে খুব অনিষ্ট হবে এস্টেটের। কথাটা খুব একটা বোধগম্য হলো না সুরেশ্বরের। মোটামুটি বুঝলেও ঠিক ব্যাপারটা যেন ধরতে পারছেন না। নায়েব বললে, আসলে ওটা যাদব রায় নিষ্কর। খোদা আদি কর্তা রায় ভট্টাচার্য মশাইয়ের আমলে ওটা তিনি কিনেছিলেন।
ওই সিদ্ধপীঠটা নিয়ে 108 বিঘা জঙ্গল জমি যাদব রায় নিষ্কর দিয়েছিলেন এই গ্রামের সেইকালে শ্যামাদাস চক্রবর্তীকে। তিনি তান্ত্রিক ছিলেন। ওই সিদ্ধপীঠ তাঁরই সাধনপীঠ। রায় ভট্টাচার্য মশাই তাঁর উত্তরাধিকারীর কাছে কিনেছিলেন। ঘন জঙ্গল ছিল, নাম ছিল চিটমহল চিত্রং। তা পরেতে রাজাবাবু বীরেশ্বর রায় ওই গোয়ানদের এসে বসালেন সিদ্ধপীঠের এলাকার বাইরের ওই ডাঙাটাতে। অবশ্যই জমিদারি শাসনে তখন ওইদিকে লাগতো, খাজনাও কখনো ওরা দেয়নি, কাজ করেছে। খাতায় মাইনে বলে খরচও লেখা আছে। তা নিষ্কর না চাকরান তা তাঁরাই জানতেন। লাখরাজ সেরেস্তার কিন্তু চাকরান বলে ওদের নামে কোনো পত্তন নেই। তাই কর্তারা বলছেন পুরনো আমলের চেকে পত্তন দেখাবেন। আর তখন কথাটা আপনাকে বলা আমার কর্তব্য। মানে যা দেখছি আপনার মত তো আলাদা। তার মানে পুরনো আমলের চেক বইয়ে যেসব খরচ না হওয়া সাদা গোটা চেক আছে তাই লিখে প্রজার অংশ কেটে ফেলে দেবেন। কিন্তু ধরা পড়বেন না তাতে? লেখা কালি এসব তো মিলবে। ব্রজেশ্বর বললে, রাজা ভাই অনেক শিখেছে, কিন্তু শিখতে এখনো অনেক বাকি। ব্রাদার, ফার্স্ট ক্লাসে পঞ্চতন্ত্র পড়েছিলাম। তার একটা শ্লোকে ছিল শাস্ত্র অপার বিঘ্ন অনেক, কিন্তু তাতেও রাজার ছেলেরা মূর্খ থাকেনি। ব্রাদার, জমিদারেরা ওই রাজারা পক্ষযুক্ত পক্ষীর মতো, কেউ গরুর কেউ চামচিকে। গরুর ঘরের কোণে ওড়ে না, ওড়ে চামচিকে। আর তখন তাদের ধর্মকর্ম আলাদা হয়। এও তাই ব্রাদার। কষের কালি আছে, স্বরের কলম আছে, পুরনো হাতে লেখার এক্সপার্ট আছে, চালের গাদা আছে। ওসব আমার পিতা ঠাকুর ঠিক মেরে দেবেন। ইংরেজি লেখাপড়া হয়নি সে আলাদা কথা, কিন্তু শাস্ত্রে তিনি পণ্ডিত। সুখেশ্বর কাকা থাকলে টোখা শুদ্ধ তৈরি হয়ে যেত। তিনি এই বিষয়ে ডক্টরেট ডিগ্রিধারী ছিলেন। ব্যাপারটা বুঝতে আর দেরি হলো না সুরেশ্বরের। সে বললে, আমি তাহলে বলবো। আমার কোনো দিকেই কোনো আপত্তি ছিল না। সে গোয়ানদের দাবিতেও নেই আর ধনেশ্বর কাকাদের দাবিতেও নেই, কারণ আমি কিছুই জানি না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর ফিরছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।